Hello students, welcome back to my YouTube channel MR Physics. MR Physics চ্যানেলে তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা অর্থাৎ মন ভরা ভালোবাসা ওয়েলকাম। MR Physics চ্যানেল তোমাদের বিগত কয়েকটা ক্লাস বা বিগত কয়েকদিন ধরে তোমাদের বেশ কিছু ক্লাস কিন্তু করে চলে আসছে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম ফিজিক্সের প্রায় 6খানা লেকচার আমরা কিন্তু MR Physics চ্যানেলে আপলোড করে দিয়েছি। যেগুলো জায়গা থেকে তোমরা ক্লিয়ারলি যদি ক্লাস করো তাহলে তোমাদের কোনো পরীক্ষায় অ্যান্সার ছুটবে এই বলে কিন্তু কোনো জায়গা আমরা রাখিনি। MR Physics ক্লাসে আজকে আমরা তার 7 নম্বর লেকচারে নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ডুয়াল নেচার অফ রেডিয়েশন বা বিকিরণের যে দ্বৈত সত্তা, সেটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোকপাত করব বা আমরা সেটাকে বিস্তারিত আলোচনা করার কিন্তু চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাসটি খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস, এবং এই জায়গা থেকে এই যে পার্টটা আমরা পড়বো আজকের যে ক্লাস, এই ক্লাস থেকে আমাদের কম্পিটিটিভ এক্সাম যেমন নিট 2016 সাল, 2019 সাল, 2021 সাল, 2022 সাল, এতগুলো সালে কিন্তু এই টপিক্সের উপর থেকে কিন্তু কোয়েশ্চেন ফোকাস করেছিল না। তাই আমরা এই যে ক্লাসটা বা এই ভিডিওটাকে কোনো মতেই একটু আমরা স্কিপ করব না, কমপ্লিটলি ভিডিওটি বা ক্লাসটি দেখব, এবং দেখার পর যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। তো চলো আমরা আজকে ভিডিওটিকে শুরু করি। যেভাবে আমরা ক্লাসটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে এসেছিলাম আমরা ঠিক সেভাবে কিন্তু ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। তো আজকে দেখো আমাদের যে আলোচনার বিষয়বস্তু ডুয়াল নেচার অফ রেডিয়েশন। ডুয়াল নেচার অফ রেডিয়েশন অর্থাৎ বলছে যে বিকিরণের যে দ্বৈত সত্তা, ডুয়াল মানে দুই, নেচার মানে প্রকৃতি মানে সত্তা, অফ রেডিয়েশন মানে একটা বিকিরণ তার যে দুটো সত্তা থাকে বা দুটো যে ধর্ম থাকে, দুটো যে প্রকৃতি থাকে, সেটা কি করে আমরা বুঝবো? দেখো আমরা জানি আলোটা কি, তাহলে আলো হচ্ছে এক প্রকার শক্তি, এটা আমরা প্রত্যেকেই জানি, এবং আলোর একটা ধর্ম সে হচ্ছে ছড়িয়ে পড়বে, অর্থাৎ আলো সবসময় ছড়িয়ে পড়ে। দ্বিতীয় কথা দেখো যে আমরা জানি যে বিকিরণ কথার অর্থ হচ্ছে কি, যে আমরা যদি দেখতে চাই যে বিকিরণ, তাহলে এই বিকিরণ কথার অর্থ কিন্তু ছড়িয়ে পড়া। তাহলে বিকিরণ কথার অর্থ হচ্ছে কি, তাহলে ছড়িয়ে পড়া বা ছড়িয়ে পড়ে। তাহলে আমরা জানি যে a ইকুয়ালস টু যদি আমাদের 5 হয় আর b ইকুয়ালস টু যদি আমাদের 5 হয়, তাহলে আমরা লিখতে পারি স্যার a ইকুয়ালস টু b। ঠিক সেরকমই আলো যেহেতু তার একটা ধর্ম ছড়িয়ে পড়া, বিকিরণও যেহেতু একটা ধর্ম যার হচ্ছে ছড়িয়ে পড়া, তাহলে আমরা এদিক থেকে বলতে পারি, তার সামঞ্জস্যপূর্ণ ভাব থেকে আমরা বলতে পারি বা প্রতিসাম্য চিত্র থেকে আমরা বলতে পারি যে আলো হলো এক প্রকার বিকিরণ। এবং আমরা কোয়ান্টাম মেকানিক্সে আমরা তার বিগত লেকচারগুলোতে আমরা আলোচনা করেছি যে আলোর যে দুটো সত্তা রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে বিকিরিত সত্তা, বিকিরণ বা আলো এর যে দুটো সত্তা রয়েছে বা দুটো যে প্রকৃতি রয়েছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম। আলো দুইভাবে আসতে পারে, অর্থাৎ যে একটা বিকিরণ যখন একটা লাইট থেকে আসছে, যখন বিকিরণ কোনো সূর্য থেকে আসছে, বিকিরণ মানে আলো বা লাইট, সেটা যখন কোনো সূর্য থেকে আসছে, সেটা যখন কোনো উৎস থেকে আসছে, তখন সেটা বলছে দুইভাবে আসতে পারে। এক হচ্ছে কণার স্রোত আকারে আর একটা হচ্ছে সে তরঙ্গের স্রোত আকারে কিন্তু আসতে পারে। যখন আমরা ওই বিকিরণ বা ওই লাইটটাকে কণার স্রোত হিসাবে নিব, তখন কিছু কিছু ঘটনাকে ব্যাখ্যা করতে পারবো ক্লিয়ারলি ভাবে, এবং যখন আমরা ওই লাইট বা বিকিরণটাকে তরঙ্গের স্রোত নিব, তখন কিন্তু কিছু কিছু ঘটনাকে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে পারি। যেমন ফর এন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আলোকীয় ঘটনা যেগুলোকে বলা হয় অপটিক্যাল ইফেক্ট, যেমন আলোর ব্যতিচার, আলোর সমবর্তন, আলোর যে অপবর্তন, আলোর এই যে সমস্ত ঘটনাগুলো, এই সমস্ত ঘটনাগুলোকে আলো বা বিকিরণের তরঙ্গ ধর্ম দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায়। একই রকম ভাবে আমরা কিন্তু আলো বা বিকিরণের যে একটা ধর্ম বা একটা প্রকৃতি বা একটা সত্তা, সেটা হচ্ছে কণার স্রোত। এই যে কণার স্রোত বা একটা কণার স্রোত হিসাবে আমরা ধরতে পারি, যখন তাকে আমরা কণার স্রোত হিসাবে ধরবো, অর্থাৎ সেই কণা বলতে কি ফোটন কণা, যেটা আগের লেকচারে আমার আলোচনা করা আছে। তো যখনই আমরা ওই বিকিরণ বা ওই আলোকে যখন কণার স্রোত হিসাবে ধরবো, তখন বলছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। কি না, তো বলছে যখন আমরা কণার স্রোত হিসাবে ধরবো তখন বলছে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং ব্ল্যাক বডি রেডিয়েশন আর একটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রা।
তাহলে বলছে এই সমস্ত ঘটনাগুলোকে কিন্তু ব্যাখ্যা করা যায়। তার মানে এই আলো হচ্ছে এক প্রকার বিকিরণ। এই বিকিরণের দুটো সত্তা, একটা হচ্ছে তরঙ্গ সত্তা বা তরঙ্গ প্রকৃতি বা তরঙ্গ ধর্ম, আর একটা হচ্ছে কণা ধর্ম বা কণা সত্তা বা কণা প্রকৃতি। তো যখনই আমরা আলোটাকে কণা হিসাবে নিচ্ছি, তখন আমরা যে সমস্ত ঘটনা ব্যাখ্যা করতে পারছি সেগুলো নাম হচ্ছে কি ফটোইলেকট্রিক ইফেক্ট এবং ব্ল্যাক বডি রেডিয়েশন এবং অ্যাটমিক স্পেকট্রাম। যখনই আমরা ওই বিকিরণ বা ওই আলোটাকে যখন তরঙ্গের রূপ হিসাবে নিচ্ছি, তখন আমরা কিন্তু আলোর অপবর্তন, সমবর্তন, ব্যতিচার এই সমস্ত ঘটনাগুলোকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি। তাহলে আমরা বলতে পারছি যে ওই বিকিরণ তাহলে নিশ্চয়ই দুটো ধর্মের অধিকারী, দুটো প্রকৃতির অধিকারী। একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে কি, একটা কণা ধর্ম আর একটা হচ্ছে কি, তাহলে একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তাহলে এই দুটো ধর্মই আলোর মধ্যে আছে, তার জন্য এরা হলো একে অপরের পরিপূরক ধর্ম। একে অপরের কি পরিপূরক, একে অপরের কি পরিপূরক। একের জায়গায় অন্য কেউ কাজ করবে, অন্যের জায়গায় এ কাজ করবে এর জন্য। তাহলে আমরা বলবো যে আলোর বা বিকিরণের তরঙ্গ তত্ত্ব এবং কণিকা তত্ত্ব এরা বিরোধী কোনো ঘটনা নয়, এরা হচ্ছে অনুবন্ধী ঘটনা, এরা একে অপরের পরিপূরক ঘটনা। তার জন্য বলছে যে বিকিরণের দ্বৈত সত্তা বলতে কি বোঝায়। তাহলে তোমরা নোট ডাউন করে লিখবে যে বিকিরণ কখনো কখনো তরঙ্গরূপ, কখনো কখনো কণারূপের মতো আচরণ করতে পারে। অর্থাৎ বিকিরণের দুটি সত্তা রয়েছে, তরঙ্গ তত্ত্ব বা তরঙ্গ প্রকৃতি বা তরঙ্গ ধর্ম, আর একটা হচ্ছে কণা ধর্ম বা কণারূপী। তাই বিকিরণকে, বিকিরণের এই যে দুই ধরনের ধর্ম প্রকাশ করে, তাই বিকিরণের দ্বৈত সত্তা নামে পরিচিত। তাহলে বিকিরণের দ্বৈত সত্তা বলতে কি বোঝায়। তাহলে আমরা বলবো বিকিরণ কখনো কখনো তরঙ্গের মতো আচরণ করতে পারে, কখনো কখনো কণার মতো আচরণ করতে পারে। অর্থাৎ বিকিরণ বা এই ঘটনাটাকে বলা হয় বিকিরণের দ্বৈত সত্তা, অর্থাৎ বিকিরণের দুটো সত্তা রয়েছে। বা এই ঘটনাটাকে বলা হয় তরঙ্গ কণিকা দ্বিতীয় বলা হয়ে থাকে। পরীক্ষায় কিন্তু আসে যে তরঙ্গ কণিকা দ্বিতীয় বা বিকিরণের দ্বৈত সত্তা বলতে কি বোঝায়। তাহলে তোমরা এতটুকুই লিখবে যে বিকিরণের দুটো সত্তা রয়েছে, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর একটা হচ্ছে কি, তাহলে কণা ধর্ম। তার জন্য বলা হয় এই যে ঘটনাটাকে বলা হয় বিকিরণের দ্বৈত সত্তা। তুমি যদি একটু বড় করে লিখতে চাও তাহলে পুরো ঘটনাটা লিখবে। হ্যাঁ, তাহলে তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে নাও। তাহলে বিকিরণের দ্বৈত সত্তা বলতে আমরা কি, বা তরঙ্গ কণিকা দ্বিতীয় বলতে কি আমরা বুঝিয়ে দিলাম সেটাকে। তারপরে আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে পদার্থ তরঙ্গ বা ম্যাটার ওয়েভ। দেখো পদার্থ তরঙ্গ বা ম্যাটার ওয়েভ জিনিসটা কি, একটু কনসেপ্ট ক্লিয়ার ভাবে তোমরা একটু বোঝো, দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে। ম্যাটার ওয়েভ জিনিসটা কি বলছে, পদার্থ তরঙ্গ কাকে বলে। একটা সাল ছিল, সেই সালটাকে বলা হয় 1924, 1924 সাল। এই সালের আগে পর্যন্ত আমাদের ধারণা ছিল যে তরঙ্গ কণার মতো চলতে পারে। 1924 সালের আগে পর্যন্ত আমাদের ধারণা ছিল কি, যে তরঙ্গ কণার মতো চলতে পারে। তোমরা প্রত্যেকে কিন্তু জানতে, বা তোমরা জানতে বলাটা ভুল হবে, কারণ এই যে 1924 সালের আগে যখন কনসেপ্ট ছিল, যে ধারণাটা ছিল, সেটাতে বলা হয়েছিল যে তরঙ্গ কণারূপী, মানে তরঙ্গ কণার মতো চলতে পারে। কিন্তু কণাও যে তরঙ্গের মতো চলতে পারে এই কথাটা কিন্তু ধারণা ছিল না। তো স্যার 1924 সালের আগে যে তরঙ্গ যে কণার মতো চলতো, এর বাস্তব এক্সাম্পল কি। ধরে নাও আমি কিছুক্ষণ আগে বললাম যে আলো হচ্ছে এক প্রকার বিকিরণ। আমি যদি একটা ওভেন বা উনুনের পাশে যদি দাঁড়াই, তাহলে আমার গায়ে কি লাগবে, তাপ লাগবে। তো আমি যত বেশি আগুনটা বা ওভেনের যে আগুনটা, উনুনের যে আগুনটা যত বেশি তীক্ষ্ণ হবে, আমাকে তাপ তত বেশি লাগবে। তার মানে আমি বলতে পারি যে আমার বডির যে ক্ষেত্রফল, তার উপরে প্রচুর পরিমাণে তাপের কণাগুলো আপতিত হচ্ছে, পড়ছে, এটা আমি বলতে পারি। তার মানে এই যে বিকিরণ একটা কণার মতো আছড়িয়ে পড়ছে। এখন তুমি মনে করো যে তুমি একটা নদীতে ঢেউ দেখবে, ঢেউগুলো যখন তরঙ্গের মতো আসে, আর এই তরঙ্গ যে কণার স্রোত তোমাকে বুঝাই কি করে, তুমি দেখবে ঢেউগুলো যখন তরঙ্গের মতো আসলো, আসার পর নদীর কিনারাতে যখন প্রচুর জোরে আঘাত মারে, আর ঢেউটা যখন আছড়িয়ে পড়ে, এরকম জলগুলো যখন পড়ে, তখন মনে হচ্ছে জলগুলো কতগুলো কণার সমষ্টি হিসাবে পড়ছে। তার মানে নিশ্চয়ই আমরা বলতে পারি যে তরঙ্গ কণারূপী। তো এই ধারণাটা দিয়েছিল 1924 সালের আগে পর্যন্ত ছিল আমাদের। 1924 সালের দিকে প্রথম একজন বৈজ্ঞানিক আসছেন, তার নাম হচ্ছে লুইস ডি ব্রগলি। বিজ্ঞানীর নাম কি, লুইস ডি ব্রগলি। এই লুইস ডি ব্রগলি প্রথমে 1924 সালে এসে তিনি বললেন
যে শুধুমাত্র তরঙ্গ কণার মতো যেতে পারে এমনটা নয়, কণার স্রোতও তরঙ্গের মতো আচরণ করতে পারে, যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত। এটা লুইস ডি ব্রগলি বলেছিল। উনি বললেন যে কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করবে, তো করবে কেন, এই নিয়ে কতগুলো কারণ সম্ভবত দর্শালেন বিজ্ঞানী লুইস ডি ব্রগলি। সেই জিনিসগুলো আমরা জানবো। তিনি বললেন যে শুধুমাত্র যে তরঙ্গই যে কণার মতো আচরণ করবে এমনটা নয়, কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করবে। কতকগুলো এই নিয়ে বা এই যে আচরণ যে করবে এটা নিয়ে তিনি কতকগুলো সম্ভবত কারণ দিলেন, যে এই সমস্ত কারণের জন্য কণার স্রোত বা কণা তরঙ্গের মতো আচরণ করতে পারে। 1 নম্বর কারণগুলো বলছে, দেখো আমি কারণগুলোকে ধীরে ধীরে তোমাদেরকে বোঝাবো এবং প্রত্যেকটা পার্ট কিন্তু তোমরা বুঝবে। লুইস ডি ব্রগলি যে কারণটা দিচ্ছে, যে কারণগুলোকে দর্শাচ্ছে, তার 1 নম্বর কারণের মধ্যে বলছে যে প্রকৃতি প্রতিসাম্যকে পছন্দ করে। প্রতিসাম্যকে কি করে? পছন্দ করে। কি জিনিসটা? প্রতিসাম্য জিনিসটা কি? দেখো প্রতিসাম্য জিনিসটা মানে কি, দেখতে অবিকল হবে, মানে একের জায়গায় অন্য কেউকে রেখে দিলে সেখানে কোনো কিছু বোঝা যাবে না যে ওখানে কে ছিল। যেমন ধরে নাও একটা বৃত্ত নিলাম, এটা যদি বৃত্ত হয় তাহলে এটা হচ্ছে তার ব্যাস, তার মানে এইটুকু দেখতে যেমন, আকারে যেমন, আয়তনে যেমন, এইটুকু দেখতে তেমন, সবকিছু তেমনই হবে। তার মানে এরা দুজন হচ্ছে প্রতিসাম্য। মানে এটাকে যদি এর উপরে নিচে বসিয়ে দিই তো সেম মিলে যাবে, তাহলে এরা দুজন হচ্ছে কি? প্রতিসাম্য। এইগুলো হচ্ছে প্রতিসাম্য। বুঝতে পেরেছো না পারোনি বলো? যেমন তোমাকে আমি বলি যে আমার বডিকে দুটো অংশে বিভক্ত করো মিডিল দিয়ে, তাহলে এই দিকটা রাইট অংশ, এই দিকটা হচ্ছে আমার লেফট অংশ। তাহলে আমরা বলতে পারি একটা মানুষের বডির রাইট অংশ এবং লেফট অংশ যদি সেম হয় তাহলে এই অংশ দুটোকে বলা হয় প্রতিসাম্য। আমার ডান হাত যদি যতটুকু লম্বা, বাম হাত যদি ততটুকুই লম্বা হয়, ডান হাত যতটুকু মোটা, বাম হাত যদি ততটুকুই মোটা হয়, তাহলে এই দুটো হাতকে বলা হয় প্রতিসাম্য। আমার যেমন দুটি চোখ, এরা হলো প্রতিসাম্য, কারণ একজনের জায়গায় যদি অন্যজনকে বসাই তাহলে কোনো ইফেক্টেড হয় না, তাহলে এরা হলো প্রতিসাম্য। সোজা কথায় প্রতিসাম্য বলতে তোমাকে বুঝে রাখতে হবে প্রতিসাম্য চিত্র কারা। দুটি চিত্র এমন হবে যে একে অপরের জায়গায় নিয়ে গেলে কোনো ব্যাঘাত ঘটবে না, কোনো দিক থেকে ব্যাঘাত ঘটবে না, তাহলে সেটাকে বলা হয় প্রতিসাম্য চিত্র। ঠিক সেই মতোই বিজ্ঞানী লুইস ডি ব্রগলি তিনি যে কণার স্রোতকে যে তরঙ্গের মতো বুঝাতে গিয়ে তিনি কতকগুলো সম্ভবত কারণের সম্মুখীন হয়েছিলেন, যে কারণগুলোকে দর্শিয়েছিলেন। 1 নম্বর হচ্ছে প্রকৃতি সবসময় প্রতিসাম্যকে পছন্দ করে। প্রকৃতি বলতে এই টোটাল ইউনিভার্সটা, মহাবিশ্বটা, এই মহাবিশ্বের মধ্যে সমস্ত জিনিস তারা প্রতিসাম্যকে চয়েস করে। যেমন আমি বলতে পারি যতগুলো নক্ষত্র আছে তারা দেখতে প্রায় একই রকম। যদি হয় দুটি নক্ষত্র ধরে নাও একই রকম হয় তাহলে তারা প্রতিসাম্য। তাহলে এই যে প্রকৃতিতে যতগুলো জিনিস আছে তারা চেষ্টা করে যে প্রতিসাম্যে থাকবো, তারা প্রতিসাম্যকে পছন্দ করে। তো এই প্রকৃতির দুটি সত্তা রয়েছে। কটা সত্তা? দুটি সত্তা। যেমন আমরা দেখলাম বিকিরণের কটা সত্তা? দুটো সত্তা, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর একটা হচ্ছে কণা ধর্ম। ঠিক সেই রকমই প্রকৃতি প্রতিসাম্যকে পছন্দ করবে। এই প্রকৃতির সত্তা কটা বা তার প্রকৃতির যে ধর্ম কটা, না তো একটা বলছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। তো এখানে আমরা লিখবো তাহলে কি, প্রকৃতি ভালো করে বুঝে নাও একবারে। প্রকৃতির দুটি সত্তা রয়েছে, দুটি সত্তা রয়েছে। 1 নাম্বার 1 হচ্ছে কি পদার্থ আর একটা হচ্ছে কি তাহলে আমাদের শক্তি। এই দুটো সত্তা রয়েছে, পদার্থ আর শক্তি। এখন দেখো যে বিকিরণকে আলো, অর্থাৎ আলোর একটা তরঙ্গ ধর্ম, একটা হচ্ছে কণা ধর্ম। এখন দেখো শক্তি, বিকিরণকে আমরা বলতে পারি এক প্রকার শক্তি, কারণ আলো যদি এক প্রকার শক্তি হয় তাহলে বিকিরণও তো এক প্রকার শক্তি। তো এখন প্রশ্ন দেখো যে আলোর যদি তরঙ্গ ধর্ম থাকে, আলোর দুটো ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম প্লাস আর একটা থাকে কি কণা ধর্ম। তো আলোটাই হচ্ছে বিকিরণ, তাহলে বিকিরণের যদি তরঙ্গ ধর্ম, খুব বিস্তারিতভাবে বুঝবে, তরঙ্গ ধর্ম প্লাস কণা ধর্ম।
আর আলো হলো এক প্রকার শক্তি, বিকিরণও হলো এক প্রকার শক্তি। তাহলে আমরা কি বলতে পারি না যে শক্তি সমান, তাহলে আমরা কি বলতে পারি তরঙ্গ প্লাস কণা ধর্ম। তার মানে বলছে যে শক্তিরও দুটি সত্তা রয়েছে বা শক্তিরও দুটি ধর্ম রয়েছে, শক্তিরও দুটি প্রকৃতি রয়েছে। একটা হচ্ছে কণা প্রকৃতি বা কণারূপী, আর একটা হচ্ছে তরঙ্গ প্রকৃতি বা তরঙ্গরূপী। তাহলে আমরা বলতে পারি শক্তি যেহেতু তরঙ্গরূপী বা কণারূপী হয়, তাহলে পদার্থ কি আছে স্যার? কণারূপী বা তরঙ্গরূপী। কারণ প্রকৃতির দুটি সত্তা অর্থাৎ প্রকৃতি কি পছন্দ করে? প্রকৃতি পছন্দ করে প্রতিসাম্যে থাকতে। প্রতিসাম্য তাকেই বলবে যার একটি অংশের উপরে অপর অংশকে বসিয়ে দিলে তার কোনো কিছুরই দিক থেকে ব্যাঘাত ঘটবে না, সেটা হলো প্রতিসাম্য। তাহলে এই বৃত্তের যদি দুটো অংশ হয়, তাহলে একটাকে যদি তুমি পদার্থ মনে করো, যদি এই টোটাল বৃত্তটাকে যদি তুমি প্রকৃতি মনে করো, এবং এর দুটো সত্তা, একটাকে তুমি এই ডিটাকে যদি তুমি পদার্থ মনে করো আর এটাকে যদি তুমি শক্তি মনে করো, তাহলে শক্তির জায়গায় পদার্থকে নিয়ে চলে আসো, কোনো ব্যাঘাত ঘটবে না। তার মানে এরা প্রতিসাম্য। তার মানে বলছে প্রকৃতির দুটি সত্তার মধ্যে একটা হলো শক্তি আর একটা হচ্ছে কি তাহলে পদার্থ। তাহলে শক্তির যেহেতু তরঙ্গরূপী এবং কণারূপী রয়েছে, তাহলে পদার্থেরও কি থাকবে? তাহলে তরঙ্গরূপী কণারূপী থাকবে। 2 নম্বর শর্ত দেখো আমি কি বুঝাচ্ছি তোমাকে। লুইস ডি ব্রগলি বলেছে কণার স্রোত যে তরঙ্গের মতো আচরণ করবে, তরঙ্গরূপী দেখাবে, বা কণার স্রোত যে তরঙ্গ, সেটা প্রমাণ দেখাতে গিয়ে কতগুলো সম্ভাব্য কারণের সম্মুখীন হয়েছিল বিজ্ঞানী লুইস ডি ব্রগলি। 2 নম্বরে তাহলে আমরা পেলাম কি, যে শক্তি কণারূপী ও তরঙ্গরূপী হওয়ায় পদার্থ কণারূপী ও তরঙ্গরূপী দেখো এখন প্রশ্ন হচ্ছে, দুটো কিন্তু পয়েন্ট দুটো কারণের জায়গায় আসলো, কিন্তু কি বুঝাতে চাইছে? 3 নাম্বার পয়েন্ট দেখো, ধরো একটা অবজেক্ট, এবার তুমি এটাকে অবজেক্ট মনে করো, একটা বস্তু মনে করে নাও, এটাকে একটা বস্তু মনে করে নাও। এই যে একটা বস্তু, এরকম একটা বস্তু, এই বস্তুর উপর আলোক রশ্মিগুচ্ছ পড়লো। কে পড়লো? আলোক রশ্মিগুচ্ছ। এই যে আলোক রশ্মিগুচ্ছ পড়লো, এই রশ্মিগুচ্ছ কেমন পড়লো? তরঙ্গের স্রোত আকারে। কার স্রোত আকারে? তরঙ্গের স্রোত। এই তরঙ্গের স্রোত আকারে আলোক রশ্মিগুচ্ছ এই বস্তুর উপরে কিন্তু পড়ছে। আলোক রশ্মিগুচ্ছ কিন্তু কি আকারে পড়ছে? এই বস্তুটার উপরে একটা তরঙ্গের স্রোত আকারে পড়ছে। আমরা জানি তরঙ্গ যেহেতু আলোরই একটা রূপী বা আলোরই একটা রূপ, তাহলে সেও তো শক্তি বহন করবে স্যার। তরঙ্গের শক্তি আছে, নাহলে তুমি দেখবে নদীতে প্রচন্ড হারে ঢেউ উঠলে নদীতে নৌকাগুলো ডুবে যেতে পারে। তার যদি শক্তি না থাকতো তাহলে ঢেউ ডুববে। এবং তুমি দেখবে যে এই আলো যে তরঙ্গ, এই যে তরঙ্গের স্রোত যে আলো যে শক্তিটাকে বহন করে নিয়ে আসলো, বস্তুটা স্থির ছিল। ধরে নাও এখানে একটা ছোট গাড়ি আছে, ধরে নাও তোমাকে যেটা আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা বড় গাড়ি আছে। এই বড় গাড়িটা, ছোট গাড়িটা ছিল স্থির। ছোট গাড়িটা কি ছিল? স্থির ছিল। বড় গাড়িটা চলমান অবস্থায় এসে স্থির গাড়িকে যদি ধাক্কা দেয়, তাহলে স্থির গাড়িটা কি ওখানে থাকবে না, ছিটকে দূরে যাবে? ছিটকে দূরে যাবে। তার মানে নিশ্চয় চলন্ত গাড়ির একটা শক্তি ছিল, সেই শক্তিটা স্থির গাড়িটাকে কিছুটা ট্রান্সফার করলো বলে চলন্ত গাড়িও একবার স্থির হয়ে যাবে এমনও না, চলন্ত গাড়িও সামনের দিকে কিছুটা যাবে, কিন্তু স্থির গাড়িটাকে সামনের দিকে ঠেলে দিবে। তার মানে চলন্ত গাড়ি যে শক্তি নিয়ে আসছিল, সেই শক্তির মধ্যে কিছু একটা অংশ স্থির গাড়িকে দিল, মানে এই শক্তিটাকে ট্রান্সফার করলো। একই রকম ভাবে যখন চলন্ত গাড়ি যে ভেলোসিটি নিয়ে আগে আসছিল, ধাক্কা মারার পর কি সেই ভেলোসিটি তার কাছে থাকবে? ভেলোসিটি কিছু কমে যাবে। এর যেটুকু ভেলোসিটি কমবে, সেই ভেলোসিটিটুকু অর্জন করবে কি? স্থির গাড়িটা। তার মানে এই গতিশীল গাড়িটা কিছু পরিমাণ ভেলোসিটি বা ভরবেগ, যেটাকে বলা হয় ভরবেগ, সেই ভরবেগটা স্থানান্তরিত করবে কাকে? ছোট গাড়িটাকে। তার মানে যদি কোনো তরঙ্গ, একই রকমভাবে আমি বলতে পারি যখন কোনো তরঙ্গ আসছে, সে তো শক্তি নিয়ে আসছে, তো সেই শক্তি নিয়ে এসে যদি কোনো অবজেক্ট বা কোনো বস্তুকে যদি দেই, তাহলে সেই বস্তুকে কি করবে? শক্তিগুলো দিয়ে দেবে, ট্রান্সফার করবে। শক্তিগুলো কি করবে? ট্রান্সফার করবে, এবং সেখানে তার কি করবে?
ভরবেগগুলোকে ট্রান্সফার করবে। কি করে আমরা বুঝাবো? যে আমাদের 6 নম্বর লেকচারে ফটোইলেকট্রিক ইফেক্টের ঘটনায় আমরা বলেছি যে কোনো সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ যখন কোনো ধাতব পৃষ্ঠে পড়ে তখন সে শক্তি বহন করে নিয়ে আসে, শক্তি বহন করে নিয়ে এসে ধাতব পৃষ্ঠে উপস্থিত ইলেকট্রনকে দেয়, আর সেই ইলেকট্রন সেই শক্তি অর্জন করে বন্ড ছিঁড়ে বাইরে বেরিয়ে যায়। তার মানে নিশ্চয়ই আলোক রশ্মি বা তরঙ্গ সে শক্তি বহন করে নিয়ে আসে, এবং সে যেহেতু একটা তার যে ফোটন কণার স্রোত হিসাবে আসবে, ফোটন কণার যেহেতু একটা আপেক্ষিক মাস রয়েছে, রেস্ট মাস নেই কিন্তু তার আপেক্ষিক মাস রয়েছে, তার মানে তার একটা ভরবেগ রয়েছে। তাহলে সেই ভরবেগ তাহলে যেটা নিয়ে আসছিল সেই ভরবেগটা কি করবে? অবজেক্টকে স্থানান্তরিত করবে বাবু। তাহলে আমরা বলতে পারি যে আলোক তরঙ্গ কি স্থানান্তরিত করতে পারছে বা কি ট্রান্সফার করতে পারছে? শক্তি ও ভরবেগ। তাহলে আমি এখান থেকে বলতে পারি আলোক তরঙ্গ শক্তি প্লাস ভরবেগ ট্রান্সফার করে কোনো বস্তুতে। ঠিক একই রকমভাবে যদি কোনো কণার স্রোত, ধরো একাধিক কণা আছে যে স্রোতের মতো গিয়ে কোনো বস্তুর উপরে গিয়ে পড়লো, তাহলে ওই কণার স্রোত তো কিছু পরিমাণ শক্তি বস্তুকে দেবে, বস্তুকে ঠেলে দেবে দূরের দিকে, এবং তার যা ভরবেগ ছিল সেই ভরবেগটা ধাক্কা মারার পর থাকবে না, তার ভরবেগ কিছু কমে যাবে, যেটুকু কমবে সেইটুকু ভরবেগ নিয়ে স্থির বস্তুটা দূরে পালাবে। তার মানে আমরা বলতে পারি যে কণার স্রোত এও কি করবে? কোনো বস্তুকে শক্তি প্লাস ভরবেগ ট্রান্সফার করবে। তার মানে আমরা বলতে পারি শক্তি প্লাস ভরবেগ ট্রান্সফার ইকুয়ালস টু যদি আলোক তরঙ্গ হয়, আর এখানে যদি শক্তি প্লাস ভরবেগ ট্রান্সফার সমানই যদি কণার স্রোত হয়, তার আলোক তরঙ্গ সমানই কি কণার স্রোত। তার মানে কণার স্রোত আলোক তরঙ্গের মতো, আলোর যে একটা তরঙ্গ ধর্ম সেই তরঙ্গের মতো আচরণ করবে। এটাকে প্রমাণ করেছিল বিজ্ঞানী লুইস ডি ব্রগলি 1924 সালের দিকে। তাহলে আমরা এতক্ষণে ক্লিয়ার বুঝতে পারলাম যে আলো বা কোনো তরঙ্গই যে কণার মতো আচরণ করবে শুধু এমনটা নয়, কখনো কখনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে। এই ঘটনাটার নামই হচ্ছে পদার্থ তরঙ্গ নামে পরিচিত। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে ম্যাটার ওয়েভ কি, বা ম্যাটার ওয়েভ বা পদার্থ তরঙ্গ বলতে কি বোঝায়? তাহলে আমরা বলবো স্যার যে কণার স্রোত পদার্থের মতো আচরণ, কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করতে পারে, যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত। এটাকে প্রমাণ করে দেখিয়েছিল কে? বিজ্ঞানী লুইস ডি ব্রগলি। কত সালে করেছিল? 1924 সালে। তাহলে আমরা পদার্থ তরঙ্গ এর সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব? পদার্থ তরঙ্গ এর সংজ্ঞা হচ্ছে কি তাহলে? কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত। খুব ভালো কোশ্চেন পরীক্ষায় আসে যে পদার্থ তরঙ্গ কি এবং কিভাবে তিনি তরঙ্গের মতো আচরণ করলো সেটাকে বিজ্ঞানী লুইস ডি ব্রগলি তার ব্যাখ্যা দিয়ে কিন্তু বুঝিয়ে দিলেন। তিনি দেখলেন যে কোনো বস্তুর উপর যদি আলো তরঙ্গের আকারে এসে পড়ে তাহলে বস্তুকে কিছু পরিমাণ শক্তি বা ভরবেগ ট্রান্সফার করে। একই রকমভাবে যদি কোনো একাধিক কণার স্রোত যদি কোনো বস্তুর উপর গিয়ে পড়ে তাহলে সেও কিছু পরিমাণ শক্তি বা ভরবেগ বস্তুকে ট্রান্সফার করবে। তাহলে আমরা বলতে পারি যে কণার স্রোত সমানে যদি বস্তুর শক্তি প্লাস ভরবেগ ট্রান্সফার, আর আলোর তরঙ্গ ইকুয়ালস টু যদি বস্তুর উপর শক্তি প্লাস ভরবেগ ট্রান্সফার, তাহলে আমরা এমনিতেই বলতে পারি স্যার যে কণার স্রোত মানে হচ্ছে এক ধরনের তরঙ্গ। এটাকেই তিনি দেখিয়েছিলেন বিজ্ঞানী লুইস ডি ব্রগলি। তোমরা এটুকুকে স্ক্রিনশট করে নাও, পরবর্তী জায়গায় আমরা আবার আলোচনা করব এবং বিস্তারিত কনসেপ্টে আলোচনা করব। আমি তোমাদের একটা কথা বারবার বলেছি, তোমরা যদি এমআর ফিজিক্স চ্যানেলকে ঠিকভাবে ফলো করে থাকো তাহলে তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষার দায়িত্ব এমআর ফিজিক্স চ্যানেলই নেবে। যে তোমাদের পরীক্ষা কিভাবে রেডি করতে হবে এবং 4th সেমিস্টার কিভাবে রেডি করলে তোমরা একেবারে ভালো একটা এক্সাম দিয়ে বেরিয়ে আসতে পারবে, সেটা এমআর ফিজিক্স চ্যানেলই সেটা সম্ভব একমাত্র। আমি 3rd সেমিস্টারে যে পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি যেভাবে ক্লাস করাবো সেখানে তোমরা নিশ্চিত থাকবে যে তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা যদি ঠিকভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারো।
ঠিকভাবে যদি প্র্যাকটিস করো, ঠিকভাবে যদি রেগুলারলি ক্লাসগুলোকে দেখো এবং নোটগুলো বানিয়ে রেখে যদি ভালো করে ফলো হবে। আমি যে থার্ড সেমিস্টার সেখানে তোমরা দেখেছিলে যে কোয়েশ্চেন কেমন কোয়ালিটিতে টাফ হয়েছিল, কোয়েশ্চেন সত্যি একটা টাফ ছিল, অর্থাৎ ওই সময়ের মধ্যে কোয়েশ্চেনটাকে অ্যান্সার করার মতো কোয়েশ্চেন কিন্তু ছিল না, একটু সময় বেশি লাগতো। সেই সময়ে এই এমআর ফিজিক্স চ্যানেলেরই একজন স্টুডেন্ট সে 34 মার্কসের পরীক্ষায় অ্যান্সার দিয়ে এসছে। তার মানে কি ভাবতে পারছো যে তোমাকে পরীক্ষাতে ভালো ফল করার জন্য অন্য আর কিছু নয়, একমাত্র এমআর ফিজিক্স চ্যানেল। তাই তোমরা স্ক্রিনশট করে নোট ডাউন করে লিখো। পরবর্তী টপিক্সের দিকে আমরা যাব, সেটা হচ্ছে ডি ব্রগলির প্রকল্প, যেটা লুইস ডি ব্রগলির প্রকল্প বা হাইপোথেসিস অফ লুইস ডি ব্রগলি বা ডি ব্রগলিজ হাইপোথেসিস যেটাকে বলা হয়। ডি ব্রগলিজ হাইপোথেসিস বা যেটাকে বলা হয় লুইস ডি ব্রগলির প্রকল্প, এইচএস 2014 সাল। 2014 সালে পরীক্ষা এসেছিল। লুইস ডি ব্রগলির প্রকল্প মানে বিবৃতি। কি দিয়েছিল বিবৃতি? কিছুক্ষণ আগে লিখালাম স্যার, সেটাই বিবৃতি। লুইস ডি ব্রগলির প্রকল্পটা হচ্ছে এটাই যে কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত। ইহাই লুইস ডি ব্রগলির প্রকল্প নামে পরিচিত। উনি বলতে চেয়েছেন কিচ্ছু না, যেটা আমি আগে লিখালাম, যে কোনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করবে, ওই তরঙ্গটাই হলো কি পদার্থ তরঙ্গ নামে পরিচিত। ইহাই লুইস ডি ব্রগলির প্রকল্প নামে পরিচিত। তাহলে তোমরা লিখবে কি, যে কোনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে, যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত, যা লুইস ডি ব্রগলি প্রকল্প নামে পরিচিত। তাহলে বলছে যে কোনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে যা পদার্থ তার তরঙ্গ নামে পরিচিত, যা লুইস ডি ব্রগলির প্রকল্প নামে পরিচিত। বা লুইস ডি ব্রগলির প্রকল্প কি? তাহলে তোমরা লিখবে যে কোনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে, ইহাই হলো লুইস ডি ব্রগলির প্রকল্প। আচরণ করে, এখান থেকে তুমি এটাও লিখে দিতে পারো, যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত, ইহাই হলো লুইস ডি ব্রগলির প্রকল্প। ইহাই হলো লুইস ডি ব্রগলি এর প্রকল্প নামে পরিচিত, তাহলে তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নেবে এগুলো জিনিসকে। এখন দেখো লুইস ডি ব্রগলি, তাহলে আমরা দেখলাম কণার যে স্রোত সেটাই আমাদের দেখতে পেলাম, তাহলে একমাত্র ডি ব্রগলি প্রকল্প নামে পরিচিত। এখন আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা যে গত ভিডিওতে যেটা আমরা বলেছিলাম, সূর্য থেকে যে আলোকরশ্মি ধাতব পৃষ্ঠে এসে পড়ে, সেই আলোকরশ্মি বা সেই বিকিরণটা ফোটন কণার স্রোত হিসাবে এসে পড়ে। এবং তাহলে সেই ফোটন কণার যে স্রোত, তাহলে সেও এক প্রকার যে তরঙ্গ তৈরি করতে পারে, সেই তরঙ্গটি তাহলে আমাদের পদার্থ তরঙ্গ। কণার স্রোতই তো তরঙ্গ, যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত। তাহলে আমি বলতে পারি সেই বিকিরণ বা সেই কণার যদি কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে তার শক্তি কত হবে স্যার? তাহলে E ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে এইচ নিউ। আমরা জানি এইচ থাকলো ইন্টু নিউ সমান আমরা জানি কত সি বাই ল্যামডা। তাহলে E সমান এটা পেলাম, তাহলে E সমান তাহলে আমাদের ক্যালকুলেশন দাঁড়াচ্ছে স্যার এইচ সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে তুমি দেখো ল্যামডা সমান তাহলে কত পাচ্ছি স্যার এইচ সি ডিভাইডেড বাই ই। এই ক্যালকুলেশনটাকে আমরা লিখতে পারি, এখান থেকে এইচ থাকলো ডিভাইডেড বাই তাহলে ই ডিভাইডেড বাই সি করা যায়। আমরা জানি গত লেকচারে বা আমাদের যে 6 লেকচার সেখানে কিন্তু আলোচনা দেওয়া ছিল যে ফোটন কণার ভরবেগ এবং তার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, ফোটন কণার শক্তি ও ভরবেগের মধ্যে একটা সম্পর্ক ছিল যে পি ইকুয়ালস টু ই বাই সি। এটা আমার বের করা ছিল, তোমরা 6 নম্বর লেকচার এটাকে দেখতে পারো। তাহলে দেখো এই ই বাই সি এর জায়গায় কি লিখতে পারি? পি। তাহলে ল্যামডা সমান তাহলে আমরা লিখতে পারি কত? এইচ বাই পি। এই পিটা কে? তাহলে পদার্থ তরঙ্গ সৃষ্টিকারী যে কণা
তার ভরবেগ, পিটা হচ্ছে কি মোমেন্টাম বা ভরবেগ, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা সর্বজনীন ধ্রুবক, আর ল্যামডাটা হচ্ছে সেই কণার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তুমি দেখো যে কণাটা পদার্থ তরঙ্গ তৈরি করছে বা যে কণার স্রোত পদার্থ তরঙ্গ তৈরি করছে, সেই কণার মাস যদি এম হয়, সেই কণার রেস্ট মাস যদি এম হয়, এবং সেই কণাটা যখন স্রোত তৈরি করবে তখনই তো তরঙ্গ হবে। কণা স্থির থাকলে তো তরঙ্গ হয় না। যদি কোনো কণা স্থির থাকে তাহলে কি কখনো ঢেউ বা তরঙ্গ তৈরি হবে? তাহলে তার ভেলোসিটি আছে মানে তরঙ্গ হয়েছে। তাহলে সেই কণাটার ভেলোসিটি যদি ভি হয়, সেই কণাটার মাস যদি এম হয়, তাহলে তার ভরবেগ কত হচ্ছে স্যার? পি ইকুয়ালস টু এম ভি। তাহলে আমরা লিখতেই পারি যে ল্যামডা সমান যদি এইচ বাই পি হয়, তাহলে পি এর জায়গায় লিখবো কত? এইচ বাই এম ইন্টু ভি। তাহলে এখন দেখো এই ল্যামডাটা হচ্ছে পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এই মাসটা হচ্ছে পদার্থ তরঙ্গ সৃষ্টিকারী কণার মাস, এটা হচ্ছে পদার্থ তরঙ্গ সৃষ্টিকারী বা পদার্থ তরঙ্গ সৃষ্টিকারী কণার স্রোতগুলোর ভেলোসিটি। এখন এখান থেকে কতগুলো কেস নাম্বার 1, কেস নাম্বার 2 দিয়ে তোমাকে কোশ্চেন দিতে পারে। 1 নম্বর কোশ্চেন মাথায় রাখবে, ওরা বলছে ভেলোসিটি যদি 0 হয় তাহলে ল্যামডার মান কত হবে? তার মানে যদি পদার্থ তরঙ্গ সৃষ্টি করছে যে সমস্ত কণা, তারা যদি স্থির থাকে, তাদের ভেলোসিটি 0 মানে কি? ভি ইকুয়ালস টু 0 মানে কি? তাদের ভেলোসিটি যদি স্থির থাকে তাহলে ল্যামডা কখনো পাওয়া যায়? কোনো কণা এক জায়গায় দাঁড়িয়ে আছে, তরঙ্গ তৈরি হবে সম্ভব কখনো? কণা যখনই চলবে তখনই তরঙ্গ হবে। মানুষ এইভাবে দাঁড়িয়ে আছে স্থিরভাবে, কখনো ঢেউ খেলানো তরঙ্গ মানুষের হয়? মানুষ যখন রাস্তাপথে যাতায়াত করবে তখন কোনো জায়গায় লাফাবে, কোনো জায়গায় একটু নিচু আসবে, এইভাবে করতে গিয়ে একটা ওয়েভ তৈরি হয়। তার মানে যদি কণাটা চলমান থাকে, কণাটা যদি গতিশীল থাকে, তাহলে তরঙ্গ হবে, তরঙ্গ দৈর্ঘ্যের গল্প আসবে। কণাটা যেহেতু স্থির, মানে তার ভেলোসিটি যদি 0 হয়, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার নিচে যদি 0 চলে আসে তাহলে সেটাকে বলা হয় অসংঘাত বা অনির্ণীয়, অসীম বলা হয়ে থাকে। তার মানে যখন কোনো পদার্থ তরঙ্গ সৃষ্টিকারী কণার যখন ভেলোসিটি 0 হবে, তখন তার ল্যামডাটা কি হবে? অনির্ণীয়। তোমাকে কোশ্চেন করবে, এমসিকিউ কোশ্চেন এক কথায় উত্তরে দিতে পারি যে পদার্থ তরঙ্গ সৃষ্টিকারী কণার ভেলোসিটি 0 হলে ল্যামডার মান কত হবে? বলবো অনির্ণীয়, অসীম। ব্যাস, অ্যান্সার শেষ। দ্বিতীয় কথা, এই এম আর ভি যদি খুবই ক্ষুদ্র হয়, মানে ভেলোসিটির মানটা খুবই কম হয়েছে এবং মাসের মানটা খুবই কম, তাহলে ল্যামডার মানটা কি হবে? অনেক বেশি হবে। 2 নম্বর কেস, যদি এম ভি খুবই ক্ষুদ্র হয়, খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমরা বলবো ল্যামডা অনেক বেশি হবে। দেখো তাহলে আমরা বলতে পারি এটা। এবার যদি পি বা মোমেন্টাম যদি বেশি হয়, ভরবেগ যদি বেশি হয়ে যায়, মানে এটা পুরোটা যদি বেশি হয়, তাহলে ল্যামডা ক্ষুদ্র হবে। তাহলে আমরা বলবো পি বেশি হলে, কেস নাম্বার 3 তে পি বেশি হলে তাহলে ল্যামডা কি হবে? খুবই ক্ষুদ্র হবে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় কেস বেসের কোশ্চেনগুলো আমাদের কিন্তু দিয়ে দেয়। তাহলে আমরা ডি ব্রগলির প্রকল্প কি 2014 সালে পরীক্ষা এসেছিল, ডি ব্রগলির প্রকল্পের আমরা যে ইকুয়েশন প্রতিষ্ঠা করলাম, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়েশন থেকে প্রচুর কোশ্চেন আসে, যেটা নিটে আমাদের অনেকবার এসছে, যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, একেবারে মুখস্থ কণ্ঠস্থ। এই যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, পি মানে হচ্ছে ভরবেগ, সমান হচ্ছে এমভি, এমটাকে পদার্থ তরঙ্গ সৃষ্টি করছে সেই কণাটার মাস বা কণাগুলোর মাস, এবং ভিটাকে পদার্থ তরঙ্গ সৃষ্টিকারী কণাগুলোর কি? ভেলোসিটি। তাহলে আমরা শিখে গেলাম স্যার এই সমস্ত ঘটনাগুলো তোমরা স্ক্রিনশট করো চট করে, তারপরে আমরা নেক্সট টপিকসে যাব। দেখো নেক্সট টপিকসটা আমাদের কি রয়েছে। দেখো নেক্সট আমাদের একটা টপিকস রয়েছে, সেটা হচ্ছে গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বা ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ মুভিং ইলেকট্রন। হ্যাঁ, তাহলে আমরা দেখব তাহলে বলছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য মুভিং ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়? যখন একটা ইলেকট্রন মুভ করবে তখন তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটাই হচ্ছে বা গতিশীল, বা যেটাকে আমরা বলতে পারি বাংলায় যে গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। একটা জিনিস জেনে রাখবে, যদি আমি গতিশীল হই তাহলে আমার গতিশক্তি থাকবে,
গতিশক্তি কাকে বলা হয়? কোনো একটা বস্তু গতিশীলতার দরুন বা গতি থাকার দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করবে তাকে বলা হয় গতিশক্তি। যদি আমি গতিশীল থাকি, ধরো একটা পাথর যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার কোনো গতিশক্তি থাকে না, অর্থাৎ তার ভেলোসিটি থাকে না। ভেলোসিটি থাকে না মানে গতিশক্তি থাকে না, কারণ আমরা জানি গতিশক্তির ইকুয়েশন হাফ এম ভি স্কোয়ার। যখন কেউ স্থির থাকবে গতিশক্তির ইকুয়েশন হচ্ছে হাফ এম ভি তার স্কোয়ার। যদি কোনো বস্তু স্থির থাকে তাই বলি কি আমরা বলতে পারি তার মাস নেই? ভর তো থাকবে। আমি দাঁড়িয়ে আছি স্থিরভাবে, তাই মানে কি আমার কোনো ভর নেই? ভর আছে, কিন্তু আমার গতিবেগ নেই। তাহলে ওই জন্য বলছে কোনো বস্তুর মাস আছে কিন্তু যদি ভেলোসিটি না থাকে, সে যদি এক জায়গায় স্থির থাকে তাহলে তার গতিশক্তির মান কি হবে? ইকুয়ালস টু জিরো আসবে। গতিশক্তি ভেলোসিটি জিরো হলে গতিশক্তি জিরো হবে, তাই বলে তার মাস জিরো আছে কথা বলা যায় না। এখন আমি যদি গতিশীল থাকি, আমি গতিশীল থাকলে আমার একটা শক্তি অর্জন হবে। ধরে নাও একটা পাথরকে একটা পাহাড়ের উপর স্থির অবস্থায় রেখেছিলাম, তাহলে তার ভেলোসিটি ছিল জিরো, তার মানে তার গতিশক্তি ছিল না। যখন পাহাড় থেকে গড়িয়ে দিলাম, যেখানে গিয়ে আঘাত মারবে সেটাকে ভেঙে চুরমার করে দেবে। তার মানে যখনই তার ভেলোসিটি হয়ে গেল তখন তার ভিতরে একটা শক্তি অর্জন করলো, সেটার নামই হচ্ছে গতিশক্তি। এখন এই ভেলোসিটির মান যত বেশি হবে তাহলে অর্জিত গতিশক্তি তত বেশি হবে। তো এই টপিক্সটার নাম হচ্ছে ডি ব্রগলিজ ওয়েভলেন্থ অফ মুভিং ইলেকট্রন, মানে কোনো গতিশীল ইলেকট্রনের যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বের করব। এখন দেখো যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা যখন গতিশীল থাকবে তখন তার একটা গতিশক্তি থাকবে। তো ইলেকট্রনকে গতিশীল কি এমনি হবে? ইলেকট্রনকে এমনি গতিশীল করা যায়? আমি যদি গতিশীল হতে চাই তাহলে আমার হাত ধরে কাউকে টানতে হবে, তাহলে আমি গতিশীল হব। তাহলে ধরে নাও একটা ইলেকট্রন, তার আধান কি হয় স্যার? মাইনাস। এই মাইনাস আধানে থাকে। এই ইলেকট্রনটাকে গতিশীল করতে হবে, তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক চেয়েছে। গতিশীল অবস্থায় ইলেকট্রন গতিশীল তখনই হবে তার সামনে যখন পজিটিভ কেউ থাকবে। তো বলছে এই ইলেকট্রনকে আমি তার সামনে পজিটিভ একটা ভি বিভব দিলাম, তাহলে যখনই তার সামনে আমি পজিটিভ ভি বিভব দিব তখন মাইনাস প্লাস দ্বারা আকর্ষিত হবে, ফলে ইলেকট্রনটা এক প্রকার শক্তি অর্জন করবে। সেই গতিশক্তিটা, সেই যে প্রকার গতিশক্তি অর্জন করবে, কারণ এই ইলেকট্রন এমনিতে তো সামনে এগোবে না, মাইনাস তো এমনিতে এগোবে না, তাকে প্লাস দিয়ে টানাতে হবে। তাহলে যখনই তার সামনে একটা প্লাস বিভবকে রেখে দিলাম, ভি বিভবকে, তখন ইলেকট্রনটা এই বিভবের দিকে একটা ভেলোসিটি পাবে, অর্থাৎ এক প্রকার গতিশক্তি অর্জন করবে। অর্থাৎ এই বিভবের নিকটে যেতে যে গতিশক্তি অর্জন করে সেটাকে আমি বলেছিলাম ফার্স্ট ভিডিওতে ইভি বা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ইলেকট্রনটার মাস যদি এম হয়, এই ইলেকট্রনটার সামনে যখন একটা পজিটিভ ভি বিভব দিলাম তখন ইলেকট্রনটার অর্জিত ভেলোসিটি সেটা যদি ভি হয়, তাহলে ইলেকট্রনটার অর্জিত গতিশক্তি সেটা হচ্ছে স্যার কত? হাফ এম ভি তার স্কোয়ার, সমানই হচ্ছে কি তাহলে ইলেকট্রন ভোল্ট বা ইভি। এখন প্রশ্ন হচ্ছে এই ই এর মান তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই যে হাফ এম ভি স্কোয়ার পুরো টার্মটা, এই যে গতিশক্তি বা যেটাকে আমি ই বলতে পারি, ই মানে হচ্ছে হাফ এম ভি তার স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ার, এই ইলেকট্রনটার ভেলোসিটি তত বেশি বাড়বে, এখানে ভি যত বেশি থাকবে, এখানে প্লাসের পরিমাণ যত বেশি থাকবে, এখানে ইলেকট্রনকে তত বেশি টানবে। ধরে নাও যে আমি একজনের হাত ধরে টানছি, তো আমি যদি স্লোলি টানি তাহলে সে স্লোলি আমার দিকে মুভ হবে, আমি যদি খুব ফাস্টটাকে টানি তাহলে সে আমার দিকে ফাস্ট মুভ হবে, মানে দ্রুত গতিতে আসবে, তার মানে তার গতিশক্তি কি হবে? বেড়ে যাবে। তাহলে এই ইলেকট্রনটার গতিশক্তি বৃদ্ধি করার জন্য একমাত্র দায়ী কে? সেটা হচ্ছে ভি প্লাস ভি। তার মানে এই ভিটাই গতিশক্তি হিসাবে রূপান্তরিত হচ্ছে। এই ভি এর মান যত বাড়বে গতিশক্তির মান তত বাড়বে, ভি এর মান যত কমবে, ভিটা অ্যাকচুয়ালি বিভব বা ভোল্ট, ভি এর মান যত কমবে গতিশক্তির মান তত কমবে। আমরা এখানে যখন ম্যাথ করব তখন কখনো কখনো ভি কে গতিশক্তি হিসাবে, কখনো কখনো ভি কে বিভব হিসাবে ব্যবহার করব। এটা মাথায় রাখবে, ভি মানে হচ্ছে গতিশক্তি, ভি যত বাড়বে গতিশক্তি তত বাড়বে। আমরা ম্যাথ করালে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো এখন এখান থেকে তাহলে আমরা হাফ এম ভি স্কোয়ার সমান ইভি পেলাম, এই ভিটা হচ্ছে ভোল্ট। তাহলে দেখো এম ভি তার স্কোয়ার সমান লেখা যায় 2 ই ক্যাপিটাল ভি, বোথ সাইড এম গুণ করলে কি হবে? এম স্কোয়ার ভি স্কোয়ার সমান 2 এম ই ক্যাপিটাল ভি। জানো তো এইটুকু আমরা কিন্তু পেয়ে রাখলাম। এবার আমরা জানি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে স্যার এইচ বাই পি, আর আমরা এটাও জানি এইচ বাই পি আর পি সমান আমরা কি জানি স্যার? এম ভি। আমরা তাহলে লিখতে পারি কত? এইচ বাই তাহলে কত হচ্ছে? এম ভি। এখান থেকে যদি তুমি এম ভির ভ্যালু বের করো তাহলে কত আসবে? দেখো তো এম ভি সমান রুট ওভার অফ 2 এম ই ক্যাপিটাল ভি আসবে। তাহলে তুমি দেখো এখানে এম ভির মান বসালে কত আসবে? এইচ বাই রুট ওভার অফ
2m/e ক্যাপিটাল ভি। এই লাইনটাকে আমি লিখছি এইচ বাই, আমি এভাবে লিখতেই পারি যে √2m/e থাকলো ইন্টু 1/√v করে লিখতে পারি। ভি মানে বিভব বা বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, যেটা গতিশক্তি আমি বললাম কিছুক্ষণ আগে যে বিভবের মান যত বাড়বে গতিশক্তির মান তত বাড়বে। এখন এই জিনিসটিকে যদি তুমি এসআই মান বসাও, অর্থাৎ এইচ এর মান যদি বসাও যে এইচ এর মানটা যদি আমরা বসিয়ে দিই 6.625 ইন্টু 10⁻³ এসআইতে বসালাম, √2 থাকলো, এম এর মান ইলেকট্রনীয় মাস সেটাকে বসায় 9.1 ইন্টু 10⁻³ কেজি, ইন্টু ইলেকট্রনীয় আধানকে যদি আমরা বসাই কত 1.6 ইন্টু 10⁻19 কুলম, ইন্টু 1/√v থাকলো, এই ভিটা ভোল্ট। তাহলে তুমি এইটুকুর মানকে যদি ক্যালকুলেশন করো, পুরো মানটাকে তুমি ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা হচ্ছে 1.227 ইন্টু 10⁻9 পাবে। কত পাবে? 1.227। তাহলে এই পুরো মানটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার দাঁড়াবে কত, যে ল্যামডা সমান 1.227 ইন্টু 10⁻9 আসবে, বাই √, কি থাকবে? ভি থাকবে। এই মানটাকে আমরা কিসে বসিয়েছিলাম? এসআইতে বসিয়েছিলাম। আমরা জানি দশমিককে যদি বাম দিকে সরাই তাহলে একটা করে 10 গুণ হয়, আর দশমিককে যদি আমরা ডান দিকে সরাই তাহলে একটা করে 10 ভাগ হয়। তার মানে আমি এটাকে লিখতে পারি দশমিককে এক ঘর ডান দিকে সরালাম, তার মানে 12.27 ইন্টু এটা হয়ে যাবে কত 10⁻10 হয়ে যাবে, ডিভাইডেড বাই তাহলে কত হবে √v। 10⁻10 এটা মিটারে, কারণ ইলেকট্রন বসেছিলাম মানে ল্যামডার এককটা মিটারে, এই মিটার সমান আমরা লিখতে পারি অ্যাংস্ট্রম। তার মানে 12.27 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই কত হচ্ছে √v। তাহলে এই ইকুয়েশন দিয়েও তুমি কিন্তু কোশ্চেন করতে পারো। তুমি যে কোনো একটা মুখস্থ রাখতে পারো, ল্যামডা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ও গতিশীল ইলেকট্রনের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 2m/ev। এইটুকু মনে থাকলে তুমি সব অঙ্ক করতে পারবে। তবে এটা শর্ট ফর্ম, এটাকে শর্ট বা শর্ট ট্রিক্সে ব্যবহার করতে পারি। তাহলে তুমি দেখো 2m/ev, যেখানে ভিটা হচ্ছে ভোল্ট বা বিভব প্রভেদ, যদি তোমাকে ভোল্টে দেওয়া থাকে তাহলে তুমি ই এর মান এসআই বসাবে, এম এর মান এসআই বসাবে, এগুলোকে এসআই বসাবে। আর যদি এই ভিটাকে ইভি এককে দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র ডিরেক্টলি ব্যবহার করবে। ভি যখন ইভি এককে থাকবে, ল্যামডা তখন অ্যাংস্ট্রম এককে প্রকাশ হবে। যেটা আমার 6 নাম্বার লেকচারে আমি একটা টপিকস করে রেখেছি যে ফোটনের শক্তি ও তার তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে পারস্পরিক রিলেশনের ক্ষেত্রে একটা টপিকস আমার করানো আছে, তোমরা দেখবে। ইভি এককে যখন প্রকাশ করেছি তখন 12,400 ডিভাইডেড বাই ল্যামডা অ্যাংস্ট্রম এসেছিল। জেনে রাখবা যে ল্যামডাকে অ্যাংস্ট্রমে পেতে গেলে ভি, এই যে গতিশক্তি বা বিভব, এটাকে তোমাকে ইভি এককে বসাতে হবে। তাহলে এটাই ছিল আমাদের গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য, গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের ইকুয়েশন। এই টপিকসটা আমাদের এইচএস 2022 সালে এসেছিল পরীক্ষায়। এইচএস 2022 সালে এসেছিল পরীক্ষায়। খুব ভালো টপিকস। আমাদের যতটুকু পর্যন্ত WBCHSC বোর্ডে থিওরি রয়েছে প্রায় আমাদের কমপ্লিট। একটা ডেভিসন গারমারের এক্সপেরিমেন্ট রয়েছে যেটা আমাদের পরীক্ষায় আসে না, তবুও আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাকে আলোচনা করার চেষ্টা করব কমপ্লিটলি ভাবে, যেভাবে দিয়ে আসছি। তবে এই টপিক্সের আন্ডারে কিভাবে ম্যাথ আসে, কি ম্যাথ আসে আমরা দেখবো একটু। তাহলে দেখো কি করে ম্যাথ করতে হয়। দুটো সূত্র মনে রাখবে। আমি একটা বললাম ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের ইকুয়েশন, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু কি h/p, বা কখনো কখনো আমরা h/mv ব্যবহার করব ডাটা দেখে। যদি মাস দেওয়া থাকে তাহলে mv ব্যবহার করবো, ভেলোসিটি দেওয়া থাকলে নর্মাল, যদি ভরবেগ দেওয়া থাকে p ব্যবহার করব। আর একটা সূত্র আমরা কি পেলাম, ল্যামডা সমান h/√2m/ev। এই ভিটাই হচ্ছে গতিশক্তি বা বিভব, যেটা তুমি ধরতে পারো। আর আমরা শর্ট ট্রিক্সের ক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারি, ল্যামডা ইকুয়ালস টু 12.27 ডিভাইডেড বাই √v অ্যাংস্ট্রম এককে। এই তিনটে জায়গা মাথায় রাখবে। এই টপিক্স থেকে কম্পিটিটিভ এক্সামই হোক আর বোর্ডই হোক, যে কোনো টাইপের কোশ্চেন আসুক না কেন, তোমার মতো স্টুডেন্ট ছেড়ে আসবে এমআর ফিজিক্স চ্যানেলে ক্লাস করে, এটা আমি জিন্দগিতে বিশ্বাস করতে পারি না। তো চলো আমরা তার বাস্তবে প্রমাণ দেখাই। তো দেখো আমরা নেক্সট কোশ্চেনগুলোতে একটু যাওয়ার চেষ্টা করি। দেখো একটা কোশ্চেন দিয়েছে নেট 2022 সাল। ওরা বলছে দ্য গ্রাফ হুইচ শোজ দ্য ভেরিয়েশন অফ দি ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ পার্টিকল অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি। তার মানে ওরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ও পি এর সাথে গ্রাফ দিয়েছেন। একটা এ নাম্বার গ্রাফ, এরকম একটা গ্রাফ দিয়েছে।
সেই গ্রাফটা এরকম দিয়েছে, এই দিক বরাবর ওদেরকে কাজ করিয়েছে মোমেন্টাম পি, আর এই দিক বরাবর কাজ করিয়েছে ওরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। আর একটা গ্রাফ দিয়েছে ধরো বি নাম্বার গ্রাফ, বি নাম্বার গ্রাফটা দিয়েছে এইভাবে, মানে এই দিক বরাবর কাজ করছে ল্যামডা, এদিক বরাবর কাজ করছে পি, এবং গ্রাফটা কাজ করেছে এই বরাবর। এই গ্রাফটা মানে বোঝায় যে পি এর মান কমছে, এখানে বোঝায় যে গ্রাফের স্লপটা কি হচ্ছে, কমছে। ল্যামডার সাথে ভরবেগের গ্রাফ দেখাতে হবে, এখানে এই গ্রাফটা বোঝাচ্ছে ল্যামডাও বাড়ছে ভরবেগও বাড়ছে, এরকম কোনো ইকুয়েশন নেই আমাদের। আর এখানে বলছে যে মানটা হ্রাস হচ্ছে, এখন এটা স্থির পজিশন থেকে হ্রাস হচ্ছে। দ্বিতীয় দেখো ওরা একটা গ্রাফ দিয়েছে এইভাবে, সি নাম্বার গ্রাফ, গ্রাফটা এইভাবে দিয়েছে, এই দিক বরাবর ল্যামডা কাজ করছে আর এই দিক বরাবর আমাদের পি কাজ করছে। আর একটা গ্রাফ দিয়েছে ডি নাম্বার অপশানে, সেটা হচ্ছে এই দিক বরাবর কাজ করছে আমাদের পি আর এই দিক বরাবর আমাদের কাজ করছে ল্যামডা, এবং গ্রাফটা দিয়েছে এইরকম। দিয়ে ওরা বলেছে যে বলো ইন হুইচ গ্রাফ, কোন গ্রাফটা শো করছে বা দেখাচ্ছে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্ক। দেখো আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে দেখো ইকুয়েশন লিখে রেখেছি, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ভরবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু কত স্যার, এইচ বাই পি। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে ধ্রুবককে তুলে নিলে ইকুয়েশনটা দাঁড়ায় ল্যামডা প্রপোর্শনাল টু 1/p। অর্থাৎ আমরা বয়েলের সূত্র পড়ে এসেছি ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ এইরকম যদি ফিগার থাকে তাহলে লেখচিত্র দাঁড়াবে সমপরাবৃত্ত। এই লেখচিত্রটা হচ্ছে সমপরাবৃত্ত, বয়েলের সূত্রকে মানছে। তার মানে এই যে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সাথে, ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের সাথে ভরবেগের যে গ্রাফ, সেই গ্রাফটাই হচ্ছে আমাদের কোনটা, তাহলে এই গ্রাফটা সমপরাবৃত্তের গ্রাফটা। কারণ তুমি দেখো এটাকে যখন এই দিকে টানবে তখন এই জিনিসটা এইদিকে ছোট হয়ে আসবে, অর্থাৎ ল্যামডাকে যদি তুমি বাড়াও তাহলে ভরবেগ কি হবে, ছোট হবে। আর তুমি যদি ভরবেগকে বাড়াও তাহলে ল্যামডা কি হবে, ছোট হয়ে আসবে। এই দাগটা যদি এইদিকে টানো তাহলে এটা কি আসবে, ছোট হয়ে আসবে। তার মানে ভরবেগ বাড়াইলে ল্যামডা কমবে, ল্যামডা কমালে ভরবেগ বাড়বে। তাহলে এই গ্রাফটাই সমপরাবৃত্তের গ্রাফটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অ্যাকচুয়ালি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি, নিট 2000 কত সাল, 22 সাল, অর্থাৎ বলছি 2022 এই সালে আমাদের নিটে এই কোয়েশ্চেনটা আমাদের দিয়েছিল। নিট আমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু ফোকাস করেছিল। দ্বিতীয় কোয়েশ্চেন যদি আমরা দেখি, নিট যেটা আমাদের দিয়েছে, দেখো অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ওয়েভলেন্থ ল্যামডা, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে ল্যামডা, ইজ ইনসিডেন্ট অন এ ফটো সেন্সিটিভ সারফেস, মানে একটা ফটো ইলেকট্রিক সারফেস যেখানে ঘটবে বা ধাতব পৃষ্ঠ, সেখানে একটা আলোকরশ্মি পড়ছে যার ওয়েভলেন্থ বলেছে ল্যামডা। ফটোসেন্সিটিভ সারফেস অফ এ নেগলিজিবল ওয়ার্ক ফাংশন, মানে যে ধাতব পৃষ্ঠে আলোটা পড়ছে তার ওয়ার্ক ফাংশনটা 0, ডাব্লিউ নটের মানটা হচ্ছে 0। দিয়ে বলেছে ইফ এম মাস অফ দ্য ফটো ইলেকট্রন ইমিটেড, মানে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার মাস যদি এম হয় ফ্রম দ্য সারফেস থেকে, হ্যাজ ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ডি, দেন কত হবে। মানে দেখো ওরা কোয়েশ্চেনটা দিচ্ছে, আমি কোয়েশ্চেনটা তোমাদের লিখে করাচ্ছি, খুব ভালো কোয়েশ্চেন, কম্পিটিটিভ এক্সামে ছিলে দেবে তোমরা একবারে। খেয়াল রাখবে কোথায় ক্লাস করো, শুধু একটু খেয়াল রাখবে, সেটা হলো এমআর ফিজিক্স ক্লাসেস। এমআর ফিজিক্স ক্লাসেসে তোমরা ক্লাস করবে, আর এই নিট আর এই বোর্ড তোমাদের সমস্যা করবে, এটা আমি বিশ্বাস করি না। তাহলে দেখো যে কোয়েশ্চেনটা হচ্ছে অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ওয়েভলেন্থ, কোয়েশ্চেনটা দিচ্ছে অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ওয়েভলেন্থ lambda is incident on a photosensitive surface, photosensitive surface of negligible work function. Negligible work function. If a mass is of photoelectron, if mass m is photoelectron emitted from the surface
the surface has de Broglie wavelength lambda d, has de Broglie wavelength lambda d ইজ কত হবে? ভাষাটাকে ভালো করে বোঝো। ওরা অপশান দিয়েছে চারটা। এক নাম্বার এ নাম্বার অপশানে দিয়েছে ল্যামডা সমান 2h/mc, ল্যামডা ডি তার স্কোয়ার। বি নাম্বার অপশান দিয়েছে 2m/hc, 2m/hc, ল্যামডা ডি তার স্কোয়ার। সি নাম্বার অপশান দিয়েছে 2mc/h, ল্যামডা ইকুয়ালস টু 2mc/h, তার ল্যামডা তার স্কোয়ার। হ্যাঁ, ল্যামডাই তার স্কোয়ার দিয়েছে। আবার ডি নাম্বার অপশান দিয়েছে দেখো ল্যামডা সমান 2mc/h, ল্যামডা ডি তার স্কোয়ার। নিট 2021 সালের কোয়েশ্চেন। তাহলে নিট 2021 সাল, কিছু নেই দেখো কোয়েশ্চেনটাতে। আমরা 2022 সালের কোয়েশ্চেন করালাম এই টপিক্স পড়ানোর পর। কোয়েশ্চেন ভারী আছে, শুধু টপিক্সটাকে পড়ো, ফু দিয়ে উড়িয়ে দাও। এটাই হলো এমআর ফিজিক্সের কাজ। তো দেখো যে কি বলে জানো, তোমাকে বলছে অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, মানে যে আলোটা, টপিক্সটা এটাই বোঝাচ্ছে একটা ধাতব পৃষ্ঠে যে আলোটা এসে পড়ে সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা বিকিরণ আকারে পড়ে, আবার সেটা ফোটন কণার স্রোত হিসাবেও পড়তে পারে। তবে ফটো ইলেকট্রিক এফেক্টের ঘটনায় আমরা যে আলোটা পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে কত? ল্যামডা। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়ছে ইজ ইনসিডেন্ট, মানে আপতিত হচ্ছে অন এ ফটো সেন্সিটিভ সারফেস, মানে এমন একটা সারফেস বা তলের উপরে পড়ছে যেই তল থেকে ফটো ইলেকট্রিক ইফেক্টটা ঘটতে পারে। অফ এ নেগলিজিবল অর্থ ফাংশন, মানে এই যে ধাতব পৃষ্ঠে পড়লো এর কোনো অর্থ ফাংশন নেই, মানে এত নেগলিজিবল, মানে এটা বাদ, কার্য অপেক্ষক নেই। তাহলে ইফ মাস এম, এই মাস ইজ ফটো ইলেকট্রন ফ্রম দ্য সারফেস হ্যাজ ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? তার মানে এখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে ফটো ইলেকট্রন, তার মাস বলে দিয়েছে কত ওরা? এম। ইলেকট্রনটা বেরোচ্ছে সেটা। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান আমরা জানি স্যার h/p। তাহলে আমাকে না পি এর দরকার আছে স্যার, ভরবেগটা আমরা জানি। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন ই বা এইচ নিউ সমান আমরা কি জানি, বা ই বা এইচ নিউ একই কথা, সমান হচ্ছে স্যার আমরা জানি ই ম্যাক্স বা ই, যেটা গতিশক্তি আমরা আর কি, যে এইচ নিউ পরিমাণ আলোকরশ্মি এসেছিল, বা তোমাকে আরো ভেঙে লিখাচ্ছি যে এইচ নিউ সমানই হচ্ছে ই মানে হচ্ছে গতিশক্তি, এখানে গতিশক্তি প্লাস হচ্ছে ডাব্লিউ নট। ওরা বলেছে স্যার যে ধাতুর কার্য অপেক্ষক নেই, বলে দিয়েছে নেগলিজিবল ওয়ার্ক ফাংশন, তার মানে এটা বাদ চলে গেল। তাহলে এইচ নিউ সমান তাহলে কত পাচ্ছি স্যার? ই মানে হচ্ছে গতিশক্তি। তাহলে ই সমান আমরা লিখতে পারি স্যার হাফ এম ভি তার স্কোয়ার, সমানই হচ্ছে এইচ নিউ। তাহলে তুমি এখান থেকে দেখো যে হাফ এম ভি তার স্কোয়ার, হাফ এম ভি তার স্কোয়ার সমানই তাহলে আমি লিখতে পারি কত? একবারে করে দাও, তাহলে 2h নিউ লিখতে পারো না? অপশানে কি নিউ দিয়ে অপশান আছে? নেই, নিউ দিয়ে অপশান নেই, সি দিয়ে আছে এবং ল্যামডা দিয়ে আছে। তাহলে নিউটাকে তুমি কনভার্ট করে দাও, তাহলে 2h নিউ সমান c/ল্যামডা, মানে 2h c/ল্যামডা, কারণ অপশানগুলো ল্যামডা এবং সিতে কনভার্ট করা আছে, তো আমরা রাখতে পাবো না। এবার তুমি কাজ করো কি, যে ভরবেগ তোমাকে নিয়ে আসতে হবে। ওরা বলেছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত, তোমাকে লক্ষ্য রাখতে হবে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশন আছে h/p, পি তে নিয়ে আসতে মান নিয়ে আসতে, এইচ তোমার থাকবে, অপশন এইচ তো আছে আমি দেখতে পাচ্ছি, পি এর কনভার্ট করতে হবে। আমরা জানি দেখো পি সমান তাহলে আমরা কি জানি? এমভি। তুমি দেখো এমভির মান পেয়ে গেলে পি এর মান পেয়ে যাবে। এখানে এমভি স্কোয়ারের মান পেয়েছি, তাহলে এমভির মান যদি নিতে চাই তাহলে আমি বোথ সাইড এম গুণ করে দিলাম, তাহলে এখানে কত হবে? এম স্কোয়ার ভি স্কোয়ার সমান এখানে হবে কত? 2h mc ডিভাইডেড বাই তার ল্যামডা। তাহলে এটা এমভি সমান তাহলে কত আসবে? সমানই হচ্ছে √of 2h mc ডিভাইডেড বাই তার ল্যামডা। অ্যান্সার হয়ে গেল স্যার। নিট মানে কি খুব ভারী? বোর্ডের চাইতেও সোজা বাবু, বোর্ডের চাইতেও সোজা বাবু। ফিজিক্সকে কখনো ভারী ভাবিও না তোমরা, শুধু একটু রেগুলারলি ক্লাস করো, ফিজিক্স হাওয়া হয়ে যাবে, হাওয়া। দেখো তাহলে আমরা দেখতে পেলাম যে এমভির মানটা এখানে পুট করে দিব, তাহলে ল্যামডা সমান, ওরা বলেছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? ল্যামডা ডি। ওরা বলেছে ইফ দ্য মাস এম ফটো ইলেকট্রন বলে দিয়েছে হ্যাজ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ডি ইজ ইকুয়াল টু কত? তাহলে এটা ল্যামডা ডি আর ল্যামডা নয়, তাহলে ল্যামডা ডি সমান h/p এর মানটাকে বসিয়ে দাও। এই এমভি মানে কি? পি,
তাহলে পি সমান রুট ওভার অফ 2h ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে পি এর মানটা বসাও, রুট ওভার অফ 2h ডিভাইডেড বাই ল্যামডা। এখন প্রশ্ন হচ্ছে এটাকে রুট সেপারেশন করলে তাহলে ল্যামডা ডি সমান আসবে কত, উপরে ল্যামডা চলে যাবে, তাহলে এরকম পাবো h রুট ওভার অফ ল্যামডা ডিভাইডেড বাই রুট ওভার অফ 2h কিন্তু এরকম অপশান নেই, অপশানগুলো একটু আলাদা আছে, দেখো ভালো করে। তাহলে আমরা এইচটাকে যদি ভিতরে প্রবেশ করাই, যদি আমরা এইচটাকে একটু ভিতরে প্রবেশ করাই তাহলে স্কোয়ার আকারে ঢুকবে, তাহলে আমাদের এইরকম ফর্ম আসবে দেখো। তাহলে রুটের ভিতরে হবে এইচ স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই রুট ওভার অফ 2h দেখো। তাহলে এখানে একটা এইচ আর এখানে একটা এইচ কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকলো কে এইচ ইন্টু ল্যামডা বাই নিচে পড়ে থাকছে 2mc। আর রুটটাকে যেখানে দেখো ল্যামডা ডি এর উপর স্কোয়ার দিয়ে ফাংশন আছে, উত্তর পাচ্ছি না, বোথ সাইড হোল স্কোয়ার করে দাও, তাহলে এরকম হবে ল্যামডা ডি তার স্কোয়ার সমানই আছে কত, তাহলে দেখো রুট উঠে যাবে এবার, তাহলে পড়ে থাকলো এইচ ল্যামডা ডিভাইডেড বাই 2mc। ওরা বলেছে ল্যামডা সমান কত বের করো, তাহলে এখান থেকে ল্যামডা সমান কত আসছে দেখো 2mc বাই এইচ, তাহলে ল্যামডা সমান তোমাদের চলে আসছে, তাহলে ল্যামডা সমান চলে আসছে 2mc, দেখো গুণ করো 2mc ডিভাইডেড বাই এইচ ইন্টু ল্যামডা ডি স্কোয়ার, 2mc ডিভাইডেড বাই এইচ ইন্টু ল্যামডা ডি তার স্কোয়ার। কোন অপশানটা রাইট হচ্ছে দেখো, তাহলে ডি নাম্বার অপশানটা রাইট। নিটের কোয়েশ্চেন পাবো, নিট 2022 সালের কোশ্চেন পারলে, নিট 2021 সালের কোশ্চেন পারলে কোনো কোশ্চেন অসুবিধা হবে না। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি কথা দিচ্ছি, এই চ্যাপ্টারের সব কোশ্চেন ফাটিয়ে দেবে, স্ক্রিনশট তোমরা করে নাও। নেক্সট দেখো দুটো সূত্র মাত্র ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, আর একটা কি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, যেটা ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার 2mev। নেক্সট আরেকটা কোশ্চেন দিয়েছে দেখো, ওরা বলছে 2020 সালে একটা কোয়েশ্চেন দিয়েছে দেখো, 2022, 21, 20, 19, 18, 17 সব সালে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আছে, থাকবে এই চ্যাপ্টার থেকে, আর বিভিন্ন টপিক থেকে আছে, দেখতে পাচ্ছ তোমরা। পরপর আমরা কোয়েশ্চেন করাচ্ছি। নিট 2020 সালের কোয়েশ্চেনে দিচ্ছে অ্যান ইলেকট্রন ইজ অ্যাক্সিলারেটেড ফ্রম রেস্ট থ্রো এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ ভি। মানে একটা ইলেকট্রন বলছে, একটা ইলেকট্রন অ্যাক্সিলারেটেড হচ্ছে, কি হচ্ছে যে একটা অ্যান ইলেকট্রন বলছে কি অ্যান ইলেকট্রন অ্যাক্সিলারেটেড, কি করছে অ্যান ইলেকট্রন অ্যাক্সিলারেটেড ফ্রম রেস্ট থ্রো এ পোটেনশিয়াল ফ্রম রেস্ট থ্রো এ পোটেনশিয়াল ভি, পোটেনশিয়াল ভি, ভি ভোল্ট, মানে ভি একটা ভোল্টে দিয়েছে ওরা, তাই না? তাহলে ভি ভোল্ট। ইফ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন, ইফ the de Broglie wavelength of the electron কত বলেছে ওরা কোয়েশ্চেনে 1.227 into 10 to the power minus 2, 1.227 into 10 to the power minus 2 ন্যানোমিটার এটা বলে দিয়েছে। the potential difference is কত, the potential ডিফারেন্স ইজ কত এটা বলেছে। ওরা অপশানে দিয়েছে, এ নাম্বার অপশান দিয়েছে দেখো 10 ভোল্ট, বি নাম্বার অপশান দিয়েছে 10 টু দি পাওয়ার কত জানো 2 ভোল্ট, সি নাম্বার অপশান দিয়েছে 10 টু দি পাওয়ার 3 ভোল্ট, ডি নাম্বার অপশান দিয়েছে 10 টু দি পাওয়ার 4 ভোল্ট। কোন অপশানটা রাইট হবে? নিট 2020 সালের কোয়েশ্চেন। কি আছে এমন কোয়েশ্চেনে? নিট 2020 সাল কিছু আছে কোয়েশ্চেনটাতে? আমার তো মনে হয় না। দেখো ওরা বলে দিয়েছে অ্যান ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন অ্যাক্সিলারেটেড হবে, ত্বরণ হবে, ত্বরণ হবে তার মানে গতিশক্তি থাকবে, ভেলোসিটি পরিবর্তন হচ্ছে মানে গতিশক্তি হচ্ছে, ফ্রম রেস্ট মানে একটা স্থির পজিশন থেকে, থ্রো এ পোটেনশিয়াল ভি, কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা দেখালাম যে একটা ইলেকট্রন মাইনাস চার্জ একটা ভি এর মধ্য দিয়ে গতিশীল হচ্ছে, পজিটিভ ভি এর মধ্য দিয়ে, তাহলে তার গতিশক্তি থাকবে। ইফ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ বলে দিয়েছে, তার ল্যামডার মানটা বলে দিয়েছে, ল্যামডা ইকুয়ালস টু কত স্যার 1.227 into 10 to the power minus 2 ন্যানোমিটারে দিয়েছে, দিয়ে বলছে পোটেনশিয়াল ডিফারেন্স কত। তুমি শর্ট ট্রিক্সের অ্যান্সারটা ব্যবহার করো, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু আমরা জানি স্যার কত 12.27 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে স্যার
রুট ওভার ভি। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা তোমাকে জানতে চেয়েছে। তো পোটেনশিয়াল ডিফারেন্স যদি রুট ওভার ভি জানতে চাও তাহলে রুট ওভার ভি সমান হচ্ছে কত 12.27 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা তুমি যদি একটা কাজ করো, দেখো খুব ইজিলি পার্ট, এটা অ্যাংস্ট্রমে আছে আর ল্যামডাটা তোমাকে ন্যানোমিটারে দিয়েছে, আর ভি এর অ্যান্সারটা চেয়েছে ওরা ভোল্টে। ভোল্টটা সিজিএস একক না এসআই একক? এসআই একক। তাহলে তুমি ল্যামডাটাকে এসআই করো, এসআই মানে ন্যানোমিটারকে মিটারে করো। ন্যানোমিটারকে মিটারে করলে 10 টু দি পাওয়ার কত দিয়ে গুণ করতে হয়? কত স্যার? ন্যানোমিটারকে মিটারে করবে মানে 10 টু দি পাওয়ার 9 দিয়ে ভাগ করতে হয়, আর মিটারকে ন্যানোমিটারে করলে 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকে যখনই আমি 10 টু দি পাওয়ার 9 দিয়ে 1.227 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 9 দিয়ে ভাগ করবো, মিটার হয়ে যাবে। তার মানে ক্যালকুলেশনটা আসবে 1.227 ইন্টু 10 টু দি পাওয়ার -11 মিটার হয়ে গেল। তাহলে এটা যখন মিটারে করলে তাহলে অ্যাংস্ট্রমকে মিটারে করো, তাহলে ভোল্ট এমনিতেই এসআই এককে ভোল্ট হয়ে যাবে। তাহলে 12.27 ইন্টু অ্যাংস্ট্রমকে মিটারে করলে কত? 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার। আর নিচেরটাও মিটারে করে দিলাম, তাহলে মিটারে কত এসছে? 1.227 ইন্টু 10 টু দি পাওয়ার -11। তাহলে এই 10 টু দি পাওয়ার -11 যদি উপরে উঠে তাহলে পজিটিভ হয়ে যাবে, মানে একটা 10 বেঁচে থাকবে। তার মানে এরকম আসবে 12.27 উপরে হবে একটা 10 আর নিচে হবে কত? 1.227। এটা আসবে। দশমিকের হেরফের ওঠানামা করো, তাহলে তুমি দেখতে পাবে উপরে 1227 ইন্টু 10 আর নিচে দশমিকের পর 3টে সংখ্যা, তার জন্য উপরে একটা 1000 হবে, আর উপরে দশমিকের পর 2টো সংখ্যা, তার জন্য নিচে একটা কি হবে? 100 হবে, আর 1227 হবে। 1227 চলে গেল। 100কে 1000 দিয়ে ভাগ করলে কত টিকবে? 10, আর 10 আর 10 গুণ করলে কত হবে? 100। তাহলে রুট ওভার ভি সমান তুমি যদি 100 পাও তাহলে ভি সমান তাহলে কত হচ্ছে স্যার? 10। তাহলে অপশান হচ্ছে কোনটা আমাদের? রুট ওভার ভি সমান আমরা 100 পেলাম, তাই তো? তাহলে 10 ভোল্ট। হ্যাঁ, এ নাম্বার অপশান। রুট ওভার ভি, তাহলে বোথ সাইড না, ভুল কেন? ভুল করছি তো। রুট ওভার ভি সমান আমরা কি পেলাম? 100। তাহলে রুট ওভার ভি সমান আমাদের 100 দাঁড়াচ্ছে। তোমাকে ভোল্ট চেয়েছে অ্যান্সার, বিভবটা শুধুমাত্র। তাহলে বোথ সাইড হোল স্কোয়ার করো, তাহলে বোথ সাইড হোল স্কোয়ার করে দিলে ভি এর মান পেয়ে যাবো। তাহলে বোথ সাইড এবার হোল স্কোয়ার করে দাও, তাহলে হোল স্কোয়ার ইকুয়ালস টু হোল স্কোয়ার। তার মানে এপারে রুটের স্কোয়ার করলে ভি থাকবে, এপারে 100 স্কোয়ার করলে কত হবে? 10,000। 10,000কে রাখা যায় 10 টু দি পাওয়ার 4 ভোল্ট। তাহলে অ্যান্সারটা কত পেলাম? 10 টু দি পাওয়ার 4 ভোল্ট। তাহলে অপশান হচ্ছে আমাদের ডি নাম্বার অপশান ইজ রাইট। 2020 সালে নিটের কোশ্চেন কমপ্লিটেড হয়ে গেল। এটাকে দুটো প্রসেসে করা যায়। তুমি যদি মনে করো আমি এই প্রসেসে করবো না, তাহলে তুমি ল্যামডাটাকে কিসে করবে? অ্যাংস্ট্রমে কনভার্ট করে দিতে। তাহলে অ্যাংস্ট্রম কেটে যেত, একবারে অ্যান্সার হয়ে যেত। ল্যামডাটাকে অ্যাংস্ট্রমে যদি কনভার্ট করো তাহলে তোমার কি করতে হতো? দেখো ওইটা প্রসেসও করতে পারতে, এত বড় হতো না, কারণ ভি এর মানটাকে বের করতে আর ল্যামডাটাকে নিচে নিয়ে যেতে অ্যাংস্ট্রমে প্রকাশ করে দিতে, অটোমেটিক্যালি ভি ভোল্টে চলে আসতো। তাহলে দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছে একটু ছোট্ট করে। ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 12.27 অ্যাংস্ট্রম, আর এই মানটা যদি আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করি তাহলে দেখো আমরা কত মিটার পেয়েছি? এত মিটার। এত মিটারের মধ্যে একটা 10 রাখো, মানে ভাগ করতে হবে যেটাকে বলা হয়। তাহলে এটাকে আমরা লিখতে চাই যে 1.227 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু 10 টু দি পাওয়ার -1। তাহলে এইটা মানে তো অ্যাংস্ট্রম। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1.227 10 টু দি পাওয়ার -1 মানে নিচে একটা 10 অ্যাংস্ট্রমে হয়ে গেল। 10 দিয়ে ভাগ করা মানে দশমিক আগে চলে আসলো, মানে 0.1227 এত অ্যাংস্ট্রম পেয়ে গেলা তুমি। এবার ডিরেক্টলি এই সূত্রে বসাও, একবারে অ্যান্সার হয়ে যাবে যে 12.27 অ্যাংস্ট্রম, আর নিচে ল্যামডাটাকে আমরা কি করেছি? অ্যাংস্ট্রমে বসিয়ে দিয়েছি। তাহলে অ্যাংস্ট্রমে কত মান পেলাম? না তো বলছে 0.1227 অ্যাংস্ট্রম কেটে গেল, তাহলে ভিটা ভোল্টে চলে আসবে। তাহলে তুমি দেখো কত পাবো? উপরে দশমিকের পর 2টো সংখ্যা, নিচে একটা কি হবে? 100। তাহলে 1227 নিচে পেলাম ওর জন্য কত? 100, আর নিচে আছে কত? 1227, দশমিকের পর 4টা, তার জন্য উপরে হবে কত? 1000। 10,000 হবে, 1000 কেন হবে? মানে 4টা শূন্য একের পরে, এটা কেটে গেল, 2টা শূন্য কেটে গেল, উপরে টিকলো কত? 100। রুট ওভার ভি সমান 100, বোথ সাইড হোল স্কয়ার করলে 10 টু দি পাওয়ার 4। তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। ইজি ম্যাথ।
আমি শুধু তোমাকে বিস্তারিতভাবে দেখালাম, 1 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, একটু তোমরা শুধু প্র্যাকটিস করো, কোনো অসুবিধা হবে না। তাহলে এইভাবে আমরা নিটের যে সমস্ত কোশ্চেন 2020 সাল বলো, 2021 সাল বলো, 2020 সাল বলো, 19 সাল বলো, 18 সাল বলো, যতগুলো কোশ্চেন আছে হাওয়ার মতো উড়ে যাবে একমাত্র এমআর ফিজিক্স চ্যানেল যদি তোমাদের পাশে থাকে, তোমাদের কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আর আমাদের এই চ্যাপ্টারের যতগুলো ক্লাস বোর্ড প্লাস আমাদের কম্পিটিটিভ এক্সামে দরকার ততগুলো আমাদের কমপ্লিট আলোচনা হয়ে গেছে। শুধু একটা ডেভিশন গ্রামারের আলোচনা বাকি আছে, যেটা আমাদের বোর্ডে সেই রকম কোশ্চেন আসে না। তারপরে আমি একটা ভিডিও তোমাদেরকে সুন্দর করে আলোচনা দিয়ে দেব। তবে তোমরা যদি এই ভিডিওটা তোমাদেরকে যদি খুব ভালো লেগে থাকে, আর তোমরা যদি মনে করো যে এরকম ভিডিও আমাদের খুবই দরকার বা এরকম ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে প্রচুর দরকার, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং এইরকম নিয়মিত ক্লাস বা নিয়মিত ভিডিও পেতে তোমরা এমআর ফিজিক্স ক্লাসেসকে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।